শিক্ষাকে ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে পৃথিবীর উন্নয়নশীল দেশ থেকে যারা উন্নত দেশে পরিণত হয়েছে বা হওয়ার পথে তাদের বেশিরভাগেরই শিক্ষা খাতের বরাদ্দ অনেক বেশি। আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে শিক্ষায় কেমন বাজেট চাই। শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বাজেটের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমরা আজ এই অনুষ্ঠানে তাই আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন তিনজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন জনাব এম আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক ও ডিন, সাউথ এশিয়া স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। আমাদের সাথে আরও আছেন প্রিন্সিপাল নূরে আলম তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট, এবং শিক্ষার্থী প্রতিনিধি ইশরাত জাহান ইকতা, ফিনান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিট বাণিজ্য থেকে প্রথম এবং গ ইউনিটে ষষ্ঠ স্থানপ্রাপ্ত। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শিক্ষা খাতে বাজেটের সীমাবদ্ধতা আজও আমাদের অগ্রগতির অন্যতম বড় বাধা। বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট কেমন হওয়া উচিত তা নিয়ে বিশিষ্টজনদের অনেক পরামর্শ রয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। জিডিপির সম্ভবত 2%-এরও কম। কিন্তু আপনি দেখবেন আমাদের মতো দেশগুলোতে, অনেক দেশেই আপনার এখানে বাজেটে বরাদ্দ জিডিপির 6 ভাগ কিংবা তারও বেশি, উন্নত দেশগুলোতে আরও বেশি। এখন প্রশ্ন হলো, বরাদ্দ বাড়ালেই যে আমরা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারবো তা নয়। শিক্ষা খাতে যে বাড়ালে সেই অর্থটা সঠিকভাবে ব্যয় করতে হবে। আপনি জ্ঞান সৃষ্টি করতে হলে তো আপনার মৌলিক গবেষণা করতে হবে এবং সেই খাতেই বরাদ্দ দিতে হবে। যে বরাদ্দ দেওয়া হয় এটা বেশিরভাগই বেতন, আপনার তারপরে ভাতা, এতে ব্যয় হয়ে যায়, আপনার গবেষণা খাতে কোনো ব্যয় হয় না। একজন প্রফেসরের কথা চিন্তা করি, বা একজন প্রফেসরের বেঁচে থাকার জন্যে যে ধরনের সাপোর্টগুলো দরকার, আমি যদি তুলনা করি বহির্বিশ্ব লাইক উন্নত বিশ্বের ইউনিভার্সিটিগুলোর সাথে, তাহলে দেখছি আমাদের শিক্ষকরা সেই বহির্বিশ্বের মতো না হোক, বাংলাদেশের কন্টেক্সটে ন্যূনতম সাপোর্ট পায় কিনা। আমাদের যে বাজেট, সেই বাজেটগুলো আমরা যে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে সেই বাজেটগুলো আসলে খরচ করতে পারছি কিনা। কারণ আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যাচ্ছি, সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেতে হলে আমাদের টিচারদের গবেষণা দরকার, তাদের পাবলিকেশন দরকার, তাদের কনফারেন্সে পার্টিসিপেশন দরকার। আর তার চেয়ে বড় ব্যাপার হইতেছে যে এই জিনিসগুলোকে সমন্বয় করে এমন একটা শিক্ষা পলিসি দরকার যেটা আমাদেরকে এখন যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থার সংকট এইগুলোকে আইডেন্টিফাই করে সেই সংকট সমাধান করে দেখা গেছে যে জাতির কল্যাণে কাজ করবে। ইন্টারিম গভর্নমেন্ট সর্বোচ্চ পর্যায়ে ট্রাই করছে এগুলোকে ইনকর্পোরেট করে সমন্বিত জায়গায় নিয়ে একটা শিক্ষা কমিশনের ভিতরে করা। কিন্তু শিক্ষা কমিশন তৈরি করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সংকটগুলো কোথায়, যে এখন বর্তমানে গ্যাপটা আছে সেই সংকট, আর সাথে সাথে এই গবেষণার দিয়ে আমি কি অ্যাচিভ করতে চাই। আমরা সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই শিক্ষা অঙ্গনটাকে আমরা কিন্তু মূলত ভালোভাবে অ্যালাইন করে আনতে পারিনি। এখন আপনি যখন বাজেটের কথা বলেন, আমি একজন শিক্ষক হিসাবে, শিক্ষার সাথে সম্পৃক্ত একটা ব্যক্তি হিসাবে আমি এবছর অন্তত আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন একটা বাজেট, যেটা আমি আশা করেছিলাম যে স্বাধীনতা যুদ্ধের পরে এমন একটা সুযোগ আমাদের জন্য এসছে, যেটা ছাত্রদের কথা চিন্তা করে, শিক্ষার কথা চিন্তা করে তারা আগামী দিনে বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে গঠনের জন্য শিক্ষার জায়গাটাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
সর্বাধিক বাজেট দিবে। শিক্ষা বাজেটের মূল জায়গাটা হচ্ছে অবকাঠামো তৈরি করা। এই অবকাঠামোটাও যদি বাংলাদেশ ঠিকমতো করতে পারতো স্বাধীনতা যুদ্ধের পরে, তাহলে আমরা যদি দেখতাম যে অবকাঠামোটা আসলে তৈরি হয়েছে, এখন আমরা দ্বিতীয় ফেজে যাব বা তৃতীয় ফেজে যাব, সেটাও কিন্তু আমরা দেখলাম একটা ভঙ্গুর পদ্ধতিতে একটা অবকাঠামো, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, তাদেরকে কিছু ধরনের বরাদ্দ দিয়ে কিছু বিল্ডিং এবং কিছু স্ট্রাকচার তৈরি করতে দেওয়া হয়, যেগুলো মূলত কোনো পার্মানেন্ট স্ট্রাকচারও ওইভাবে না, ওই অর্থে না, এবং সেটা হলেও সেটার আবার কাজ দেওয়া নেওয়া যেই প্রক্রিয়ার মধ্যে হয়, সেখানে দেখা যায় যে ওইটা আসলে কোনো একদম টেকসই কোনো কিছু হচ্ছে না। স্কুল বা কলেজ অথবা মাধ্যমিক অথবা যাই বলি না কেন, তার উচ্চশিক্ষার অঙ্গনে আমরা যদি মূলত গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই, তাহলে সমগ্র ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে বাজেট বাড়াতে হবে। এই বাজেট বাড়ানোর সাথে শুধু টাকাটা বরাদ্দ করলেও হবে না, এবং এটার সাথে যে প্রাসঙ্গিক যে জিনিসগুলো সেগুলোও কিন্তু অ্যালাইন করতে হবে। আমরা এবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমেই এম আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আমি জানতে চাইব, আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা সেই মৌলিক চাহিদাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। শুরুতেই জানতে চাইব যে বর্তমানে জাতীয় বাজেটে শিক্ষার খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে সেটি কি পর্যাপ্ত কিনা, আপনি কি মনে করছেন, এবং সেক্ষেত্রে যদি কোনো অসমাপ্ত কিছু থাকে, কোনো ল্যাকিংস থাকে, সেটি আসলে আমরা কিভাবে সেটি আমরা কভার করতে পারি সে বিষয়েও জানতে চাইব। গত অর্থ বছরে বাজেট ছিল আমাদের টোটাল ন্যাশনাল বাজেটের 11.88%। এইটা যদি আমরা কম্পেয়ার করি, ইফ ইউ কম্পেয়ার উইথ আমাদের এই যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ যেগুলো আছে, সেই সকল দেশের তুলনায় আমাদের এই বাজেটটা পরিমাণে অনেক কম। তা আমার মনে হয় যে এখন আমাদের এই নতুন সময়ে, পরিবর্তিত সময়ে সব কিছু নতুনভাবে ভেবে দেখার সময় আসছে, এবং আমি আশা করি আগামী অর্থ বাজেটে আমাদের শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটি গবেষণা বান্ধব বাজেট পেশ করবে। জনাব নূর আলম তালুকদার স্যার, আপনার কাছে চলে আসছি। আপনি একজন শিক্ষক এবং শিক্ষাবিদ হিসেবে আছেন এবং আপনি যথেষ্ট সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষার বাজেটের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? বেতন, প্রশিক্ষণ, নাকি উন্নয়নগত কোনো অবকাঠামো? সবার আগে আমার শিক্ষার উন্নয়ন দরকার, এবং শিক্ষার ডেভেলপমেন্ট করতে হলে সেক্ষেত্রে আপনাকে বরাদ্দ বাড়াতে হবে। আর এই বরাদ্দটা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ। আমাদের প্রাইমারি থেকে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, আমাদের এখানে যদি প্রপার প্রশিক্ষণ দেওয়া না হয় তাহলে আমরা ভালো শিক্ষক পাবো না, আর ভালো শিক্ষা যদি না পাওয়া যায় তাহলে আমরা ভালো শিক্ষা ব্যবস্থা কায়েম করতে পারবো না। ধন্যবাদ স্যার। এখন একজন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে সেটিও জানা প্রয়োজন। ইশরাত জাহান, তুমি একজন শিক্ষার্থী হিসেবে আছো এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছো। একজন শিক্ষার্থী হিসেবে আসলে তুমি কি চাও সেটি সম্পর্কে জানতে চাচ্ছি, এবং বাজেটের ঠিক কোন দিকগুলোর উন্নতি হলে তোমাদের জন্য সুবিধা হয়? একজন শিক্ষার্থী হিসেবে আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা আমার চিন্তা শক্তিকে আরও বিকশিত করবে এবং আমাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কারণ দেখা যাচ্ছে বছরের পর বছর আমাদের যেই শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে, একটা মুখস্থ নির্ভর এবং একটা সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হতে পারি সেটাই হচ্ছে আমার একান্ত কামনা। এবং এই বিষয়ে আমার আগে স্যার, শ্রদ্ধেয় দুজন স্যার যা বলেছেন, আমি সেই বিষয়ে একদমই একমত যে আমাদের গবেষণা এবং উদ্ভাবন এই বিষয়ে অনেক বেশি বাজেটটা বরাদ্দ করাটা উচিত। দেখা যায় যে প্রতি বছরে আমাদের দেশে অনেক গবেষকরা আছেন যারা হয়তো যথেষ্ট ফান্ডিংয়ের অভাবে তারা আগাতে পারছে না বা সফল হতে পারছে না, এবং আমরাও কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে খুবই বৈষম্যের শিকার হই, এবং স্কলারশিপের জন্য হচ্ছে আমাদের পাবলিকেশনের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই, যার জন্য আমরা কিন্তু সেই বিদেশেই স্কলারশিপের জন্য আমাদেরকে আবেদন করতে হয় বা চলে যেতে হয়, এবং আমাদের দেশের মেধাগুলোকে কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। আমি একজন স্টুডেন্ট হিসেবে কিন্তু আমিও সেটাই চাইবো। তো এই বিষয়ে অবশ্যই আমি চাই যে যাতে এই বাজেটটা বরাদ্দটা আরও বেশি হোক। আমরা আবারও আসবো তোমার কাছে।
এম আব্দুল্লাহ আল মামুন, আমি আবারও আপনার কাছে ফিরে আসছি। আমি আপনার কাছে এবার জানতে চাইবো যে গবেষণায় বাজেট বরাদ্দ সম্পর্কে আসলে আপনার মতামত কি সেই প্রসঙ্গে জানতে চাইবো, এবং দেশে এবং উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি ধরনের বাজেট প্রণয়ন করা বা পরিকল্পনা করা দরকার বলে আপনি মনে করেন? এখানে আমার উত্তরটা দুটি ভাগে দিতে হবে। যদিও আমরা জানি বাংলাদেশে 3 ধরনের বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আমি যদি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টা আমার আলোচনা থেকে স্কিপও করি, যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণাধীন না, তাহলে আমাকে দুটো পয়েন্টে বলতে হবে। প্রথমটি হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমি প্রথমে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলি। আমার জানা মতে পুরাতন যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে, আমি নাম বললাম না, এই কয়টি বিশ্ববিদ্যালয় হয়তোবা সার্টেন একটা অ্যামাউন্ট গবেষণার জন্য তারা প্রতি বছর পেয়ে থাকে বা বরাদ্দ আছে। বাট আমরা জানি যে 50+ অলরেডি আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেটা বলে মানে সরকারি বিশ্ববিদ্যালয় 50+। তো সেই জায়গায় কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো, আমি দায়িত্ব নিয়েই বলছি এবং জেনেই বলছি যে সেই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যেহেতু একটা মেইন কনসার্ন থাকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, সেই জায়গাটায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণাটা অনেকটাই উপেক্ষিত থাকে। এটা হলো একটা প্রেক্ষাপট। এবার আসে আমার যে এরিয়াতে আমি দীর্ঘ 21 বছর ধরে আছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে আপনারা জানান যে ইউজিসির লেটেস্ট তথ্য অনুযায়ী প্রায় 114টারও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কারণ রিসেন্টলি আরও কয়েকটি ইউনিভার্সিটি এই হয়েছে। তো সেই জায়গায় একটা পজিটিভলি বলি যে একটা আশার আলো হচ্ছে যে প্রথম সারির, আবার আমি কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নিচ্ছি না, প্রথম সারির কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আমার জানা মতে শিক্ষকদের গবেষণার জন্য তারা নিজেরাই ফান্ডিং করে থাকে, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এই সুযোগটি নাই, কোনো বরাদ্দ নাই। রেদার আমি যেটা বলতে চাচ্ছি, এই বাজেটে এই আইনটা ইনক্লুড করা হোক যে সকল বিশ্ববিদ্যালয় গবেষণায় বেশি পরিমাণ টাকা দিবে বা যত পরিমাণ টাকা দিবে সেই টাকাটা 15% ট্যাক্সের এক্সাম্পটেড হিসেবে কাউন্ট করা হবে, অথবা অ্যাটলিস্ট 7.5%, মানে আমি বলতে চাচ্ছি যে 15%-এর অর্ধেক হলেও যেন তারা এটা কর রেওয়াত পায়। তাহলে কী হবে, সরকারের রেভিনিউ পেল, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান ইনোভেশনের জন্য একটা বরাদ্দ চলে আসলো। এবার প্রিন্সিপাল নূরে আলম আপনার কাছে চলে আসতে যাচ্ছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা, এই 3টি স্তরের মধ্যে ঠিক কোন স্তরে আসলে বাজেটের প্রয়োগ করা সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? আমাদের শিক্ষার বাজেট সবচেয়ে বেশি প্রয়োজন প্রাথমিক এবং মাধ্যমিকে। কারণ আমার শিক্ষার ফাউন্ডেশন হচ্ছে আমার প্রাথমিক শিক্ষা যদি ফাউন্ডেশনটা ভালো হয়, মাধ্যমিক ভালো হবে। আমার মাধ্যমিক যদি ভালো হয়, উচ্চ মাধ্যমিক ভালো হবে। উচ্চ মাধ্যমিক ভালো হইলে উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন যেটা, সেটা ভালো হবে। আমাদের দেখতেছি যে আমাদের প্রাইমারি লেভেলে আমাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষক পাওয়া যাচ্ছে না। তারপরে আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নাই। এই যে আমাদের একটা এই ল্যাকিংটার কারণে আমাদের যে গ্যাপটা তৈরি হয়, এতে করে পরবর্তীতে তারা কিন্তু সাফারার হয়ে যায়। ধরুন আমাদের 2টা মন্ত্রণালয় বিভক্ত, এই সীমাবদ্ধতার কারণেই আমরা বলছি আমাদের দেশে একটা স্থায়ী শিক্ষা কমিশন দরকার। ওই কমিশন যখন দেখবে যে এই ল্যাকিংগুলো হচ্ছে, ওই কমিশন মন্ত্রণালয়কে বলবে যে আপনার এখানে এই সমস্যাটা হচ্ছে, আপনি এই সমস্যাটা ফুলফিল করেন। বা মন্ত্রণালয় যখন কোনো সমস্যা দেখবে, তারা ওই কমিশনের কাছে বলবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা হাউ ক্যান আই সলভ দিস ম্যাটার। ওই কমিশন ওনাদেরকে তখন উপদেশ দিবে বা একটা ডিরেকশন দিয়ে দিবে, পরামর্শ দিবে যে আপনারা এটা এইভাবে গেলে এটার সমাধান আপনারা করতে পারেন, কিন্তু সেটা করছে না। আমাদের স্থায়ী শিক্ষা কমিশনটা হলে আমাদের এই কাজটা যখন হবে, তখন আমরা প্রপার ওয়েতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এগিয়ে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা আবারও ইশরাত জাহান তোমার কাছে ফিরে আসতে চাচ্ছি এবং তোমাকে দিয়ে শেষ করতে চাচ্ছি। শেষ প্রশ্ন একটি রাখতে চাচ্ছি তোমার কাছে, সেটি হচ্ছে যে ডিজিটাল শিক্ষার যুগে প্রযুক্তির ক্ষেত্রে আলাদা বাজেট কি দরকার আছে বলে তোমার মনে হয়, এবং শিক্ষার্থীরা যাতে স্মার্ট শিক্ষা পায় সেই জন্য ব্যবস্থাগুলো কীরকম হওয়া উচিত বা বাজেট কীরকম হওয়া উচিত সেই প্রসঙ্গে জানবো। আমরা এরকম একটা সময় দাঁড়িয়ে আছি যখন চারপাশে হচ্ছে তথ্য প্রযুক্তি জয় জয়কার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সব কিছু জয় জয়কার। এবং তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এখনও অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই ডিজিটাল শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। আমি কিন্তু ঢাকা শহরে একটা স্কুল কলেজে পড়াশোনা করেছি। আমার ঢাকা শহরে যদি এই অবস্থা হয়, গ্রামে কিন্তু এই অবস্থাটা আরও বেশি ভয়াবহ।
এছাড়া আমাদের এখনও দেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কিন্তু এখনও ইন্টারনেট সেবা পৌঁছায়নি। তো আমাদের এই বিষয়গুলো একটু বিবেচনা করতে হবে। প্রতিটি ক্লাসরুমের প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্মার্ট বোর্ড, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব হলে লাইব্রেরি, এগুলো ব্যবস্থা করতে হবে এবং যতটুকু সম্ভব আমাদেরকে আরও এই বিষয়গুলোর প্রতি আর অন্তর্ভুক্ত করতে হবে, কারণ দেখা যায় দিন শেষে আমরা এগুলো ছাড়া কিন্তু উন্নত হতে পারবো না। জি, আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার আসলে শেষ নেই। আমারও অনেক ইচ্ছে করছে আপনাদের সবার সাথে এই বিষয়গুলো নিয়ে আরও অনেকক্ষণ কথা বলতে, আরও বিস্তারিত অনেক কিছু জানার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ আমরা সেটি হয়তোবা সম্ভব করতে পারিনি। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও চেষ্টা করব এই বিষয়গুলো তুলে আনার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং সময়ের সাথে অনুষ্ঠান ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে আমাদের এটিএন বাংলার সকল দর্শককেও ধন্যবাদ। জি।